অন ক্লিং এ ট্রি আমরা কিন্তু পূর্ব দিনে আমরা ক্লাস সেখান থেকে করেছি। আমরা এমসিকিউ ফরম্যাটে প্রশ্নের সম্মুখীন হয়েছি। আজকে আমরা অন ক্লিং এ ট্রি থেকে এসে কিউ কোশ্চেনগুলোকে আমরা কিন্তু আলোচনা করব। তোমাদের কাজ হবে, যারা ক্লাসটিকে এখনও দেখোনি তো পুরনো ক্লাসটিকে একটু দেখে নিও। আর অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে কাছে যদি টেক্সট বই থাকে টেক্সটটিকে একটু খুঁটিয়ে পড়বে। এরপরে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ এসে কিউ ফরম্যাটে অর্থাৎ শর্ট আনসার টাইপ কোশ্চেনের নমুনা আমরা এনেছি, সেগুলো একটু তোমরা দেখে নেবে কি কি আছে। ফার্স্ট প্রশ্নে যাওয়া যাক। কি আছে? হু কম্পোজ দ্য পোয়েম, অর্থাৎ কবিতাটি কে রচনা করেছেন, অর্থাৎ কবির নামটা আমাদেরকে কিন্তু লিখতে হবে। যেহেতু এসএ কিউ ফরম্যাট এমসিকিউ নয়, তো আমাদেরকে পুরো উত্তরটি লিখতে হবে। তো পুরো উত্তরটি কি হবে আমরা কিন্তু এবার দেখে নেব। জেফ প্যাটেল কম্পোজড দ্য পোয়েম। এখানে দেখো দ্য পোয়েম পরে অন ক্লিং এ ট্রি কথাটা কিন্তু দেওয়া নেই। এর একটা কারণ বলছি। এখানে কিন্তু কবিতাটায় আমরা একই কবিতার মধ্যে প্রশ্ন আছে বলে তার নামটা দেওয়া হয়নি। পরীক্ষায় কিন্তু তোমরা কমা দিয়ে কবিতার নামটা অবশ্যই কোটেশনের মধ্যে রাখার চেষ্টা করবে। নেক্সট প্রশ্ন, হোয়াট ডাজ এ ট্রি কনজিউম? একটি গাছ প্রকৃতি থেকে কি কনজিউম করে, সেই জিনিসটা তোমাদেরকে কিন্তু উত্তর আকারে লিখতে হবে। কবিতা পড়লে আমরা দেখব সেখানে কি আছে। পৃথিবী থেকে বেশ কিছু পুষ্টিকর উপাদান কিন্তু গাছ কিন্তু কনজিউম করে। আমরা সেটাকে উত্তরে লিখব, দেখি কীভাবে লেখা হয়েছে। আ ট্রি কনজিউমস নিউট্রিয়েন্টস ফ্রম দ্য আর্থ। দেখো এখানে ডাজ আর দেন মেন ভার্ব কনজিউম ছিল, সে দুটোকে অ্যাড করে থার্ড পারসন বলে আমরা কিন্তু কনজিউমস লিখেছি। তাহলে সম্পূর্ণ বাক্য একটি উত্তর লেখাও কিন্তু কমপ্লিট হয়েছে নির্দিষ্টভাবে টেন্সকে মেনটেন করে। কোশ্চেনটি প্রেজেন্টে আছে, ন্যাচারাল ঘটনা, তাই প্রেজেন্টই উত্তর কিন্তু আমরা রেখেছি। নেক্সট, হোয়াট ডাজ এ ট্রি অ্যাবজর্ব ফর ইয়ার্স? ইয়ার্স মানে বছরের পর বছর একটা গাছ কি কি অ্যাবজর্ব করে। তো এরও উত্তর খুব স্বাভাবিকভাবেই খুব সহজভাবেই আমরা উত্তর দিতে পারব। উত্তরটা আমরা কিন্তু দেখে নেব কি আছে। আ ট্রি অ্যাবজর্বস সানলাইট, অর্থাৎ সূর্যের আলো। এয়ার, ডাস্টবিন বাতাস, অর্থাৎ আর শ্বসনের জন্য O2, আর অবশ্যই হচ্ছে কৈশিক জল বা ওয়াটার। তো এগুলোকে কিন্তু বছরের পর বছর ধরে একটা গাছ কী করে, অ্যাবজর্বস করে। এখানেও কিন্তু এসটা যোগ হয়েছে ভার্বের শেষে। আমরা তিনটি প্রশ্নের উত্তর পেয়ে গেছি। হাউ ডাজ এ ট্রি গ্রো? একটি গাছ কিভাবে গ্রো করে বা বেড়ে ওঠে। আমরা পূর্বের প্রশ্ন দুটিকে যদি মার্চ করে নিই তাহলে কিন্তু উত্তর পেতে পারি। কিছু কনজিউম করছে নিউট্রিয়েন্টস আর কিছু অ্যাবজর্বস করছে, যেগুলো কী কী, সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার। আমরা উত্তর দেখলে দেখতে পাবো এই দুটোকে নিয়েই কিন্তু উত্তর হবে আমাদের কবিতার সাপেক্ষে। কি উত্তরটা আছে আমরা পড়ে ফেলি। আমরা একটু তুলে নিই প্রশ্নটাকে। A tree grows slowly by consuming nutrients from the earth. শুধু একটা কথা কিন্তু জুড়ে দেওয়া হয়েছে, স্লোলি অ্যাডভার্ব, যার মানে হচ্ছে ধীরে ধীরে। তো একটা গাছ ধীরে ধীরে কি করে, পৃথিবী থেকে বেশ কিছু পুষ্টিকর দ্রব্য কনজিউম করছে। দেন অ্যাবজর্বিং সানলাইট, এয়ার, ওয়াটার ফর ইয়ার্স। তাহলে এটা টাফ ব্যাপার নয়। আগের প্রশ্ন দুটো থেকে যদি গুছিয়ে লিখতে পারা যায় তোমরা অনায়াসে লিখে ফেলবে। নাম্বার 5, হাউ মাচ টাইম ডাজ ইট টেক টু কিল এ ট্রি? অর্থাৎ একটি গাছকে হত্যা করতে বা মেরে ফেলতে, কেটে ফেলতে কত সময় লাগে, হাউ মাচ টাইম। ঠিক আছে, আমরা উত্তরটা দেখবো এবার কি আছে। প্রশ্নের বাংলা মানে আমরা পেয়ে গেছি।
উত্তর হচ্ছে ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। এখন এখানে কিন্তু কোনোভাবে ঘড়ি দিয়ে কিন্তু বিবৃতকরণ করা হয়নি। 3, 6, 9 টাইম নিয়ে কিন্তু কিছুভাবে ওখানে উল্লেখ করা নেই আমাদের কবিতায়। আমাদের কবিতায় যেটা আছে সেটা বলা হয়েছে গাছ কাটতে গেলে অনেক সময় লাগে, মাচ টাইম, সেটাই কিন্তু আমরা রেখেছি। আমরা এইভাবে লিখতে পারি না, যেমন কবিতা আছে সেইভাবে লিখব। নেক্সট, হোয়াট ইজ টু বি ডান টু কিল এ ট্রি। একটি গাছকে যদি কেটে ফেলতে হয় তাহলে কি করতে হবে, প্রশ্ন থাকতেই পারে, যেহেতু কবিতার লাইনে আমাদের আছে। উত্তরটা আমরা কিন্তু এবার পড়ে নেব। ইটস নেসেসারি টু আপরুট এ ট্রি কমপ্লিটলি ইন অর্ডার টু কিল ইট। যদি একটি গাছকে হত্যা করতে হয়, গাছটিকে যদি মেরে ফেলতে হয়, কেটে ফেলতে হয়, তাহলে সব থেকে আগে প্রয়োজন কি তাকে মূলোৎপাটন করা। অর্থাৎ একটি গাছের গোড়া বা যেটা মূল আছে সেটা সমেত তাকে কি করতে হবে, এটাকে উপড়ে ফেলতে হবে এই জিনিসটাকে, তাহলে কিন্তু সম্পূর্ণরূপে গাছটিকে প্রাণে মারা যাবে। নেক্সট, 7 নম্বর প্রশ্ন, হোয়াট আর দ্য স্টেপস ইনভলভড ইন আপরুটিং এ ট্রি। একটা গাছকে আপরুট করতে গেলে, মূলোৎপাটন করতে গেলে, আমরা এখনই বললাম কোন কোন স্টেপকে অনুসরণ করতে হয় বা পদক্ষেপগুলোকে নিতে হয়। বাংলা মানে ক্লিয়ার হয়েছে। আমরা উত্তরে যাব। দ্য থ্রি স্টেপস, যে 3টি স্টেপ আছে, কি আছে, ইনভলভ ইন আপরুটিং এ ট্রি, এটা সাবজেক্ট রেখেছি, সেগুলো কি কি? আর নাম্বার 1 রোপিং, নাম্বার 2 টাইং, অ্যান্ড নাম্বার 3 পুলিং আউট এন্টায়ারলি। অর্থাৎ একটি গাছকে দড়ি দিয়ে ভালো করে বাঁধো, টাইট করে বেঁধে তাকে টান দাও এবং টান দিয়ে তাকে মূল সমেত উৎপাটন করে ফেলো। ঠিক আছে। নেক্সট, 8 নম্বর প্রশ্ন, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি। মোস্ট সেন্সিটিভ পার্ট মানে আমরা কবিতা পড়ার সময় মানে বলেছিলাম সংবেদনশীল। সেন্সিটিভ মানে সংবেদনশীল। তো গাছের সব থেকে বেশি সংবেদনশীল অংশ, পার্ট মানে অংশ, কোনটি? যে আমাদের কবিতা অনুসারে কোন জিনিসটাকে মোস্ট সেন্সিটিভ পার্ট বলতে পারি, যেটা কবি বলেছেন তার কবিতায়। তাহলে উত্তরটা দেখে নিই। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি ইজ ইটস রুট। এখানে অ্যাপোস্ট্রফি এসটা কিন্তু নয়, ইটস রুট। তাহলে একটি গাছের মূল অংশটি কিন্তু হচ্ছে সেন্সিটিভ পার্ট। যদি কেউ মনে করো রুটের পরিবর্তে লিখবে এ টপ, সেও কিন্তু কোনোভাবেই ভুল লেখনি। ঠিক আছে, কিন্তু রুটের পরে আমরা লিখতে পারি দ্যাট ইজ, যেহেতু আমি আগের দিন বলেছিলাম, তাই এ টপ কথাটা কিন্তু ইউজ করতে পারো। এ টপ মানে হচ্ছে মূল অংশ। হোয়াট রিমেন্স হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ। কোন জিনিসটা বছরের পর বছর ধরে পৃথিবীর নিচে, অর্থাৎ মাটির নিচের অংশে লুক্কায়িত হয়ে আছে, অর্থাৎ লুকিয়ে আছে, হিডেন হয়ে আছে। আমরা তো দেখব কি আছে। আমরা তার আগে যদি একটু বুঝে নিই, এটা মাটির লেভেল, গাছ আমরা উপরে দেখি, গাছের নিচেও কিছু অংশ থাকে, তাকে কি বলে? তাকে বলে মূল। তাহলে মূলের ইংরেজি কি? রুট। তো সেটাই উত্তর। আমরা উত্তরটিকে কিন্তু একটু দেখে নিই কীভাবে লেখা হয়েছে। দ্য রুট অফ এ ট্রি রিমেন্স, এবার কোটেশনের মধ্যে যে কথাটা ছিল, হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, এটা জুড়ে দেওয়া হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি যেটা কারেক্ট আনসার সেটা হচ্ছে দ্য রুট অফ দ্য ট্রি। নেক্সট প্রশ্নে যাব। হোয়াট ডাজ দ্য স্ট্রেংথ অফ এ ট্রি লাই। অর্থাৎ গাছের যে প্রধান শক্তি
সেটা কোথায় আছে? আমরা গাছের শক্তি বলতে আমরা বলি গাছের শরীরটাকে ঠিলে সরানো যায় না, দেওয়াল সে বড় গাছের গোড়া, এগুলো কিন্তু আমরা বলি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কিন্তু স্ট্রেংথ নয়, স্ট্রেংথ কিন্তু তার মূলেতেই থাকে। দ্য স্ট্রেংথ অফ এ ট্রি লাইজ ইন ইটস রুট। মেন রসদ কিন্তু তার থাকে কোথায়? মূলের অংশে। 10টি প্রশ্ন কমপ্লিট। আমরা 11 নম্বর প্রশ্নে যাব। হোয়াট আর দ্য স্টেপস টু বি ফলোড আফটার আপরুটিং ফর কমপ্লিট অ্যানিহিলেশন অফ এ ট্রি। তো এখানে আপরুটিং প্রসেস আমরা দেখেছিলাম, দড়ি দিয়ে, দড়ির ব্যবহার, তাকে টাই করে বেঁধে তারপরে কিন্তু আপরুট করছে, 3টে প্রসিডিওর ছিল। এখন কবিতা অনুসারে বলছে তার পরের প্রসেস একেবারে গাছটিকে শেষ পর্যন্ত ব্যবহারযোগ্য করে তোলা, অর্থাৎ তাকে কেটে তাকে একদম মৃত পর্যন্ত, মেরে ফেলা পর্যন্ত, এই যে শেষ লাইন ছিল ইট ইজ ডান, তার আগে পর্যন্ত কি কি কাজ করতে হয়েছে আমরা উত্তরগুলো দেখে নিই। আফটার আপরুটিং এ ট্রি দ্য স্টেপস টু বি ফলোড আর স্কচিং অ্যান্ড চকিং ইন সান অ্যান্ড এয়ার। তো সূর্যের আলো এবং বাতাসে তাকে ভালো করে কী করছে? স্কচিং আর চকিং ছিল। দেন তাকে বাদামি বর্ণ করে ফেলা, ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং অ্যান্ড উইদারিং রেসপেক্টিভলি। এই কথাটা ইউজ করা হয়েছে কেন? এগুলো তোমরা তো কবিতার লাইন থেকে পেয়ে যাবে। রেসপেক্টিভলি মানে এগুলো 1 বাই 1 এইভাবেই কিন্তু করা হয়েছে। এখানে কথাগুলো কিন্তু এগুপিছু করলে রেসপেক্টিভলি কথাটা তোমরা ইউজ করবে না। যদি পরীক্ষায় মনে না থাকে তখন তোমরা কিন্তু যদি লিখে ফেলো সব কটা নামই, এগুপিছু করতে গিয়ে তোমাদের ভুলে যাচ্ছ, তখন এটা করতে পারো। কিন্তু আমার মনে হয় এটা একটা ফর্মুলা লেখা যায়, SC, ঠিক আছে, BHTW। এই প্রথম এই 6টা অক্ষর যদি পরপর মনে রাখা যায়, SCBHTW মনে থাকা যাবে। S মিনস স্কচিং, C মিনস চকিং, B মিনস ব্রাউনিং বাদামি, H মিনস হার্ডেনিং, T মিনস টুইস্টিং, আর W মিন উইদারিং। চেষ্টা করবে এরকম করে মনে রাখার সুবিধা, পরপর অক্ষর কটাকে, SCBHTW। হোয়াট ডাজ দ্য ট্রি সিম্বলাইজ? এখানে গাছ কিসের প্রতীক? কিসের প্রতীকীকরণ করছে গাছ? আমরা উত্তর দেখে নিই। গাছ কী জিনিস আমরা জানি, গাছ আমাদের কত উপকারে লাগে, সেখান থেকেও লেখা যাবে। আ ট্রি ইজ এ সিম্বল অফ লাইফ। জীবনের উৎস একটা গাছ। ইট প্রোটেক্টস অল অফ দ্য অ্যানিম্যাল কিংডম অ্যাজ এ মাদার। তার ভূমিকাটা কিসের ভূমিকা? মায়ের, জীবন দান করে প্রত্যেককে। নেক্সট, হোয়ার উইল গ্রিন টুইগস রাইজ ফ্রম? ছোট সবুজ কিশলয়গুলো কোথা থেকে উৎপত্তি লাভ করে? কবিতায় কিন্তু ছিল, এটা ইম্পর্টেন্ট একটা লাইন। আমরা উত্তর করব কি আছে। আফটার হ্যাকিং অ্যান্ড চপিং গ্রিন টুইগস উইল রাইজ ফ্রম দ্য ক্লোজ টু দ্য গ্রাউন্ড। কেটে কেটে ফেলা হচ্ছে, কিন্তু গাছের যে নিচের অংশ, সেই জায়গাটা আমরা ছবি দিয়ে বুঝিয়েছিলাম, এখান থেকে আবার ছোটো ছোটো পাতা বেরিয়ে কিন্তু গাছ বেরোতেই পারে, যেহেতু তার মূলটা তখনও নিশ্চিহ্ন করা হয়নি, তাই সেই অংশ থেকেও কিন্তু এগুলো বেরোতে পারে, অর্থাৎ প্রায় মাটির কাছাকাছি অংশ যেটুকু পড়ে আছে সেখান থেকে। ঠিক আছে, নেক্সট, হোয়াট ইজ মিন্ট বাই দ্য এক্সপ্রেশন অ্যাঙ্কারিং আর্থ? এখানে অ্যাঙ্কারিং আর্থ কথাটির মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে? উত্তরটা দেখে নিই। দ্য এক্সপ্রেশন অ্যাঙ্কারিং আর্থ suggests that the roots keep a tree firmly fixed on the ground. অর্থাৎ একটি গোড়া, সেটা একটা গাছের গুঁড়ি বা মূলগুলো, সে কিন্তু মাটির ওপরে গাছকে কিন্তু একেবারে মজবুতভাবে ফিক্সড হয়ে বা স্থির করে দাঁড় করিয়ে রেখে দেয়। আমরা পরের প্রশ্নে যাব। এগুলো এমন কিছু শব্দ নেই, তাই টাইম লস করে লাভ নেই। হোয়াট ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব বাই দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট?
এই দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট এই কথাটা বলতে কী বোঝানো হয়েছে? সোর্স মানে উৎস, হোয়াইট মানে সাদা, আর ওয়েট মানে হচ্ছে আর্দ্র বা ভিজে বা স্যাঁতস্যাঁতে। প্রশ্ন হচ্ছে কবি এগুলো কেন ব্যবহার করছেন, কী বোঝাতে চেয়েছেন? আমরা উত্তর দেখে নিই। হেয়ার দ্য সোর্স মিনস দ্য রুট অ্যান্ড ইট ইজ দ্য আন্ডারগ্রাউন্ড পার্ট অফ এ ট্রি, ইট ইজ হোয়াইট অ্যান্ড ওয়েট। সোর্স বলতে মূলকে বোঝানো হয়েছে, যেহেতু সেটা মাটির নিচে থাকে তাই সেটা কি সাদা এবং অবশ্যই স্যাঁতস্যাঁতে বা ভিজে ভিজে থাকে মূল অংশটা। ক্লিয়ার? নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এর পরেরটা। নট সো মাচ পেন উইল ডু ইট, হোয়াট টাস্ক ডাজ দ্য ওয়ার্ড ইট মিনস? এই যে ইট কথাটা আছে এটা বলতে কি বোঝানো হয়েছে? ঠিক আছে, কবিতাতে কোটেশনে আছে একটি ওয়ার্ড, আমরা এখানে আর লিখবো না যে অ্যাবাভ লাইন ইজ টেকেন ফ্রম, আমরা চলে যাব শুধু উত্তরে। উত্তরটা কি আছে আমরা দেখে নিই। হেয়ার ইট রিফার্স টু দ্য ডিফিকাল্ট টাস্ক অফ কিলিং এ ট্রি। এখানে এইটা হয়ে উঠল, এর মানে কি একটা কঠিন কাজকে ইঙ্গিত করছে। যে কাজটা কঠিন কেন না, সেটা একটা গাছকে কিল করতে বলা হয়েছে সেই কাজ। তো সেই কঠিন কাজটিকে কিন্তু এখানে ইট বলে রিফার করা হয়েছে। সিমিলারলি একই চ্যাপ্টার থেকে আরেকটি প্রশ্ন আসবে, সেটা একটু দেখে নেব। নট সো মাচ পেন উইল ডু ইট, এখানে বলছে হোয়াই ইজ দ্য ওয়ার্ড পেন, এই ব্যথার কথাটা কেন ইউজ করা হয়েছে? ইউজড ইন দ্য লাইন, পেন কথাটাকে কেন ব্যবহার করা হয়েছে? দুটো প্রশ্নের মধ্যে থেকে কিন্তু একটা আসতে পারে। কি আছে সেটা? সায়েন্টিফিক্যালি ইট ইজ প্রুভড দ্যাট এ ট্রি হ্যাজ লাইফ, বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে গাছের জীবন আছে। বিসাইডস দ্য পোয়েট পার্সনিফাইড এ ট্রি অ্যান্ড ফিল, হেয়ার কী হবে? ফেল্ট হতে পারে, ঠিক আছে, এখানে একটা ওয়ার্ড তাড়াহুড়োর বসে ফেল্ট করা হয়েছে, আমরা ফিলস করতে পারি, বা এখানে আমরা লিখতে পারি হ্যাজ পার্সনিফাইড এ ট্রি অ্যান্ড ফেল ইটস পেন হোয়াইল সামওয়ান ইজ বিজি টু কিল ইট। যখন কেউ গাছটিকে কাটে তখন সেই গাছ কিন্তু ব্যথা অনুভব করে। কেন অনুভব করে না, কবি তাকে পার্সনিফাইড করছেন, কবি মনে করছেন সেও মানুষের মতোই কষ্ট পায়। তো সেদিকটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। একটা ওয়ার্ডে চেঞ্জ হতো সেটা আমরা বলে দিয়েছি এখানে। প্রেজেন্ট টেন্স হলে এখানে ফিলস করে দিতে পারো, অথবা হ্যাজ থাকলে এখানে ফেল্ট করা যায়। নেক্সট, দ্য ব্লিডিং বাক উইল হিল, হোয়াই ডাজ দ্য বাক ব্লিড? ব্লিডিং বাক, এখানে বাক মানে কি গাছের ছাল, তাহলে তাকে আমরা ভালো করে শুদ্ধ কথায় বলতে পারি বাকল। আর ব্লিডিং মানে ব্লাড থেকে কথাটি এসছে, মানে রক্ত ঝরছে। তাহলে এই কথাটা কেন বলা হয়েছে আমরা উত্তরটা দেখে নেব। দ্য বাক ব্লিডস বিকজ অফ দ্য ক্রুয়েল হ্যাকিং অ্যান্ড চপিং অফ এ ট্রি। এখানে তোমাদের বাকল থেকে রক্ত ঝরছে, এর কারণটা এই কারণে কবি রক্ত বলেছেন, তার মনে হয়েছে যে হ্যাক করা চপ করা হচ্ছে গাছটিকে কেটে টুকরো টুকরো, সেটা কিন্তু খুব ব্রুটালি হচ্ছে, ক্রুয়েলিটি তার মধ্যে পাওয়া গেছে। তো আমরা কমপ্লিট লাইনটা কিন্তু এইভাবেই গুছিয়ে লিখবো, সেখানে কিন্তু বাংলা অক্ষর হবে না। তো এটা বোঝানোর জন্য বলা হলো। আলটিমেট আমরা লাস্ট প্রশ্নে এসেছি, অ্যান্ড দেন ইট ইজ ডান, এবং শেষ পর্যন্ত এটা করে দেওয়া হলো। হোয়াট ইজ রিমার্কড বাই ইট, এখানে ইট বলতে কি বোঝানো হয়েছে, কোন জিনিসটা করে ফেলা হলো আমরা দেখে নিই। আফটার এ লং টাইম এ ট্রি ইজ ফাইনালি কাট অ্যান্ড দ্যাট ইজ রিমার্কড বাই ইট। এখানে কাট কথার জায়গায় তোমরা কিন্তু লাইন অনুসারে কিল্ডও লিখতে পারো, যেহেতু পার্সনিফাইড কথাটা উল্লেখ হয়ে গেছে, ঠিক আছে। তো একটা গাছকে কাটার যে অনেক প্রচেষ্টার পর একটা গাছকে সম্পূর্ণরূপে কেটে টুকরো টুকরো করে তাকে শুকিয়ে ফাইনালি তার ভেতর থেকে নির্যাস টেনে নেওয়া হলো, যাতে আর নতুন করে বাঁচতে না পারে। এই যে বিশাল প্রসিডিওরটা আমরা অন কিলিং এ ট্রিতে ব্যঙ্গ করে কবি লিখেছেন। তো সেটা হয়ে যাওয়ার পর বলছে এই গোটা কাজটাকে
কবি রিমার্ক করেছেন ইট দ্বারা। ঠিক আছে, আচ্ছা, টোটাল কবিতাটা পড়ানো হলো। একটু কেমন লাগলে একটু জানাবে। এখানে 20টা প্রশ্ন আমরা আলোচনা করেছি। একটা প্রশ্নে একটা অক্ষরে ভুল ছিল, সেটাকে কেন ভুল রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কারণ না অনেকে কপি পেস্ট করে নিচ্ছে ক্লাসগুলোকে, একটু বোঝার জন্য এগুলো দু একটা ভুল থাকবে, রাখা হয় মাঝে মাঝে। তো আশা করি ভালো লেগেছে। তোমরা কিন্তু একটু লাইকটা ঠুকে দিও আর অবশ্যই একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।